সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনে যে আসনের প্রার্থী হতে পারেন হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা দেখতে চাই না, যা বললেন সার্জিস। এনসিপির ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল, মন্তব্য রুমিন ফারহানার। জেল থেকে বের হয়েই দল বদলালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নির্বাচনে যে আসনে প্রার্থী হতে পারেন হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। পাশাপাশি তৎপর হচ্ছে নির্বাচন কমিশনও। জাতীয় নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। মৌলিক সংস্কারের উল্লেখযোগ্য অগ্রগতি হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই ঘোষণার মধ্য দিয়ে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নানা সন্দেহ সংশয়ের অবসান হয়েছে। তারাও এখন নির্বাচনী মাঠ গোছাতে তৎপর। শুধু তাই নয়, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা কে কোন আসন থেকে লড়বেন সেটিও প্রায় নির্ধারণ করে ফেলেছেন। সেই মোতাবেক নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন। এদিকে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সম্ভাব্য প্রার্থীও নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। এতে নবীন, প্রবীণ ও হেভিওয়েট প্রার্থী মিলিয়ে এবার বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ ও ইসলামী দলগুলোর মনোনয়ন প্রত্যাশী সংখ্যা অর্ধশতাধিক। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মাঠে নেমে পড়েছেন তারা। চেষ্টা করেছেন নানা সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে। কুমিল্লা-সিলেট মহাসড়ক বুকে আগলে রেখেছে দেবিদ্বার উপজেলা। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার আসনটির গুরুত্ব রয়েছে সব মহলেই। যুগ যুগ ধরে এলাকাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ধানের শীষের প্রতি রয়েছে ব্যাপক জনসমর্থন। তবে এবার দলটির অন্তঃকোন্দল ও গ্রুপিংয়ের কারণে পড়তে পারে নেতিবাচক প্রভাব। মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সী ও তার ছেলে কুমিল্লা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজিস্ট্রার রিজভিউল হাসান মুন্সী, কুমিল্লার উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী এবং রাজধানীর গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এএম আউয়াল খান। তাদের সবাইকে ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দলটির মনোনয়নে তিনি প্রার্থী হতে পারেন বলে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে তার নেতৃত্ব ও নতুন বাংলাদেশের তার ভূমিকায় জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এতে ইতিবাচক প্রভাব পড়তে পারে ভোটের মাঠে। এমনকি অন্তঃকোন্দল মেটাতে না পারলে বিএনপি একাংশেই হাসনাতের পক্ষে কাজ করার সম্ভাবনা রয়েছে। এ আসনে একক প্রার্থী দিয়েছে জামায়াত। দলটির উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদকে আগেই মনোনয়ন দেওয়ার নানা কর্মসূচির মাধ্যমে চালানো ব্যাপক প্রচারণা। ইতিমধ্যেই উপজেলার কোনায় কোনায় ঢুঁ মারছেন তিনি। তবে আর কোনো দলের তেমন কোনো তাৎপর্য দেখা যায়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দুর্নীতি দমন কমিশনের দুদকের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা ও তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রতারণা চালানোর অভিযোগ তুলেছেন। ডক্টর ইউনূস ও দুদক বারবার টিউলিপের পাঠানো একটি উকিল নোটিশে এই অভিযোগ তোলা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ। নোটিশে টিউলিপ বলেছেন, সেই সঙ্গে যুক্তরাজ্য রাজনীতিতে হস্তক্ষেপ করা, বিশেষ করে টিউলিপের নিজ নির্বাচিত এলাকার তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উকিল নোটিশে ইউনূসের সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বলা হয়েছে, ইউনূস লন্ডন সফরের কথা শুনে টিউলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন। তিনি দুদকের অভিযোগের বিষয়ে ইউনূসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টা দুঃখজনকভাবে টিউলিপের সেই প্রস্তাবটি গ্রহণে ব্যর্থ হন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ইউনূস তুলে ধরেছেন, তার সমালোচনাও করেছেন স্টিফেনসন হারুট। নোটিশে বলা হয়, বিবিসি রেডিও সাক্ষাৎকারে ইউনূসের কাছে সুনির্দিষ্টভাবে দুটি বিষয় জানতে চাওয়া হয়। প্রথমত, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে তিনি হতাশ কিনা। দ্বিতীয়ত, টিউলিপের সঙ্গে তিনি কেন সাক্ষাৎ করেননি। এতে আরও বলা হয়, এ বিষয়ে প্রধান উপদেষ্টা অবাক করার মতো অবস্থান নিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি সেটিতে হস্তক্ষেপ করতে চান না। নোটিশে বলা হয়েছে, আমাদের প্রত্যাশা ছিল যুক্তরাষ্ট্র নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেষ্টা সঠিকভাবে তথ্য যাচাই করবেন। তার এটাও মাথায় রাখা উচিত ছিল।
দুদকের পক্ষ থেকে যখন তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে, তখন টিউলিপকে নিয়ে প্রকাশ্য সমালোচনা করাটা সমীচীন নয়। স্টিফেনসন হারুট মনে করেন, টিউলিপের সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার দুটি কারণ থাকতে পারে। প্রথমত, টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা। স্টিফেনসন হারুট বলেছে, টিউলিপের সঙ্গে বসে এসব মিথ্যা অভিযোগ নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ পেয়েছিলেন ইউনূস, কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ না করে দুদকের আড়ালে থাকার সিদ্ধান্ত নিলেন, যা আমাদের কাছে টিউলিপের প্রস্তাব প্রত্যাখ্যানের দ্বিতীয় কারণ বলে মনে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে, তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, মৌলিক সংস্কার ও খুনিদের বিচারের বিষয়ে কোনো ছাড় নেই। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেওয়ার ক্ষেত্রেও আপোষ নেই। সব মিলিয়ে সরকারকে দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। সোমবার ৩ জুন সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার ভবনে জাতীয় যুব শক্তি পঞ্চগড়ের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, প্রথম সারির ৭টি দলের মধ্যে ৬টি দল যখন একটি সংস্কারের প্রশ্নে একমত হয়, তখন অন্তর্বর্তীকালীন সরকার বা ঐক্যমত কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায়, তবে অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণযোগ্যতা হারাবে। আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবেন না। আমরা প্রত্যাশা করি একটি স্বচ্ছ নির্বাচনের পূর্বে এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাব, মৌলিক ও নির্বাচনকালীন সংস্কার পাব এবং দৃশ্যমান বিচার দেখতে পাব। তিনি বলেন, বিগত দিনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে চাঁদাবাজির জন্য ব্যবহার করেছে, ক্ষমতার অপব্যবহারের জন্য ব্যবহার করেছে, মাদকের সিন্ডিকেটের জন্য ব্যবহার করেছে, নিরপরাধ মানুষকে নির্যাতন করার জন্য ব্যবহার করেছে, অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানির জন্য ব্যবহার করেছে। নতুন বাংলাদেশে কিছু কিছু সংগঠন এই কাজ করার চেষ্টা করছে। আমরা মনে করি নতুন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কেউ আমাদের শত্রু নয়। আমরা তাদের প্রতিযোগী মনে করি। তবে কেউ যদি অপকর্ম করে তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, স্পষ্ট বলি, জনগণের অভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা তা পূরণ হয়নি বলে এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে হয়েছে। জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ হয়েছে। যাদের ধান্দাবাজের ইচ্ছে নেই তারাই যুব শক্তিতে আসবে। বর্তমান যেসব রাজনৈতিক দল সক্রিয় রয়েছে কেউ আমাদের প্রতিপক্ষ নয়। তবে কেউ যদি অপকর্মে জড়ায় তবে তারা আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে। কারণ তারা যদি চাঁদাবাজি করে তার আর অন্য কোনো পরিচয় থাকে না। তার পক্ষে দল দাঁড়ায় তারাও চাঁদাবাজ। তাই যারা অপকর্ম চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয় তাদের জাতীয় যুব শক্তিতে আসতে পারবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারির ৩০০ আসন পাওয়ার কথা কৌতূহলের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, এনসিপির নিয়েও আলোচনার কিছু নেই। নেতাদের এমন বক্তব্যের মাধ্যমে কৌতুক থেকেই হোক এনসিপির আলোচনায় আছে। দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, সময় যত গড়াতে থাকবে তখন মানুষ সত্যিই বুঝতে পারবে যে বাংলাদেশ নির্বাচনমুখী হয়েছে কি না। রাজনীতি কঠিন ব্যাপার। বাংলাদেশের রাজনীতি করা মানে জীবন হাতে নিয়ে থাকা। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ রাজনীতিবিদদের হাত ধরে বর্তমান জায়গায় এসেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য মোহাম্মদ শামসুল ইসলাম কর্নেল আলী আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে এলডিপিতে যোগদান করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর হামলার মামলায় জেলে গিয়েছিলেন এই আওয়ামী লীগ নেতা। গত ২ মার্চ চট্টগ্রাম নগরের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে দলবদল করলেন মোহাম্মদ শামসুল ইসলাম। শুধু তিনি নন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদ ছেড়ে এলডিপিতে যোগ দিয়েছেন ৫ জন। তাদের ৪ জনই সাবেক বর্তমান জনপ্রতিনিধি। বিষয়টি নিয়ে দলটির ভেতর বাইরে আলোচনার সমালোচনার ঝড় বইছে।